সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাস। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান এবং আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যানথ্রোপোলজি বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা। রেজওয়ানা আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি, অতিথির মুখ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ শুনে থাকি। আজও আমাদের হাতে অনেকগুলো খবর রয়েছে, এগুলোর মধ্যে থেকে দু একটা আলোচনা এবং ব্যাখ্যা বিশ্লেষণ অতিথির মুখ থেকে শুনবো। আপা, নিশ্চয় আপনারও চোখে পড়েছে গতকালকে জাতিসংঘের যে বাংলাদেশ যে মানবাধিকার অফিস খুলেছে, সেই জায়গায় একটি অনুষ্ঠানে প্রফেসর ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেছেন, কার্যকর সংস্কার না করলে স্বৈরাচার আবার ফিরবে। কার্যকর সংস্কার, যদিও সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটি আসলে কোনোদিন শেষ হবে না। আজকে যেটি প্রাসঙ্গিক, আগামীকালকে সেটি অপ্রয়োজনীয় হয়ে যেতে পারে। নিত্য নতুন সংস্কার, আসলে কার্যকর সংস্কারের ব্যাখ্যা আমরা শুনবো আপনার কাছ থেকে। আরেকটি সংবাদের শিরোনাম, আরেকটি সংবাদ আমাদের হাতে আছে, সেটি হচ্ছে জুলাই সনদে খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে জাতীয় ঐক্যমত্য কমিশন দিয়েছেন এবং জুলাই সনদে বিএনপি রাজি হয়েছেন তারা, বাট জামাত এবং এনসিপি এই জুলাই সনদ মানছেন না। এছাড়াও আমাদের হাতে আরও বেশ কয়েকটি খবর রয়েছে। সেটি হচ্ছে যে ঢাকার যে পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকালকে মোহাম্মদপুরে স্কুলের শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন করেছে, তারা রাজপথে নেমেছেন, তারা এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। যদিও আগামী 11 দিন পর্যন্ত সারা দেশে 5 আগস্ট যে জুলাই গণ অভ্যুত্থান, এটিকে কেন্দ্র করে 11 দিনের যে নিরাপত্তা জোরদার করা হয়েছে সেটি আছে। এর বাইরে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করব। শুরু করতে চাচ্ছি জুলাই সনদ, যেটি বিএনপি রাজি, জামাত এবং এনসিপি রাজি না। যদিও জামাত এবং এনসিপি বলে আসছিল যে জুলাই সনদ ঘোষণা না করলে নির্বাচন বা কোনো কিছু হতে দেবে না, তারা এক প্রকার আদায় করে নেবারও হুমকি বা ঘোষণা দিয়েছিল। এখন তারা রাজি না কেন? এটিকে আসলে জুলাই সনদ চাওয়া না অন্য কিছু? আপনার অবজারভেশন কি? আপনার কথার মধ্যে তো এটা উত্তর আছে যে আপনার জুলাই সনদ আদায় না করা পর্যন্ত নির্বাচন হবে না, তাহলে হতে দেওয়া হবে না। এটা যদি আমার প্রাথমিক দাবি হয় এবং দল হিসেবে যদি আমার উদ্দেশ্য হয় নির্বাচনকে সার্বক্ষণিকভাবে এক ধরনের পোস্টপোন করে দেওয়ার প্রক্রিয়া, যাতে করে আমি জানি যে আমি নির্বাচনে গেলে জয়ী হব না, অথবা আমার এখন পর্যন্ত নিবন্ধনই হয়নি, আমি সিট পাবো কি পাবো না, তখন আমি তো এরকমই কিছু খুঁজতে থাকবো পলিটিক্যালি, যাতে করে আমি সময় পাই। আর সময় পাওয়ার জন্য আমার একটা রাজনৈতিক ডিসকোর্স তৈরি করা লাগবে। অর্থাৎ কেন আমি সময় পেতে চাই, এটা তো আর সরল মনে বলবে না, কারণ রাজনীতিবিদরা তো দাবা খেলা খেলেন, ঠিক আছে? তো সেই দাবা খেলার একটা গুটি হচ্ছে আপনার, আমি জুলাই সনদ সাইন করব না। আর জুলাই সনদ যদি না হয়, জুলাইয়ের শহীদদের সাথে প্রতারণা করা হবে, এটা হবে আপনার পরবর্তী ডিসকোর্স। তার পরবর্তী ডিসকোর্স হবে যদি আপনি জুলাই সনদ না করেই নির্বাচনে যান, তাহলে সেটা হবে কোড অ্যান্ড কোড জুলাই শহীদদের সাথে অন্যায় করা অথবা বেইমানি করা, প্রতারণা করা। এগুলো হচ্ছে আপকামিং, আমি আপনাকে অ্যাডভান্স বলে দিচ্ছি। এর কারণ হচ্ছে, মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আপনার যে দুটি পার্টি এটা নিয়ে বলেছে, সে দুটি পার্টি মননে এবং তাদের যে কার্যক্রম, সে কার্যক্রমে আপনি দেখবেন কন্টিনিউয়াসলি তারা আসলে কতগুলো দ্বন্দ্বের সাথে কিন্তু যুক্ত। যেমন মনে করেন পিয়ার পদ্ধতি, তারা কিন্তু পিয়ার পদ্ধতি চাচ্ছিল, উভয় পক্ষই, খেয়াল করে দেখেন, বিশেষ করে বেশ শক্ত অবস্থান। হ্যাঁ, ওয়ারেস পিয়ার পদ্ধতি আবার কানেক্টেড কিসের সাথে দেখেন, আরেকটু ডিপে যান। পিয়ার পদ্ধতি ইজ সলিডলি কানেক্টেড, তা এখানে কি বলেছে যে সংবিধান পরিবর্তন না করলে পিয়ার পদ্ধতিতে যাওয়ার সুযোগ নেই। তার মানে সংবিধান নতুন করে লিখতে হবে, তার মানে সংবিধান পরিবর্তন করতে হবে। আর সংবিধান যখন আপনি পরিবর্তন করতে যাবেন, তখনই একটা কালক্ষেপণ প্লাস বিতর্ক বা গণপরিষদ, হ্যাঁ, তখন ওই বিষয়গুলো প্রাসঙ্গিক হয়ে উঠবে। তো প্রাসঙ্গিক হয়ে ওঠার স্বাভাবিকভাবেই তখন নির্বাচন প্রক্রিয়া দূরে চলে যাবে। তো এটা তো আসলে একটা
আরেকটার সাথে কানেক্টেড। এবং আমাদের পলিটিশিয়ানরা, আমি ঠিক জানি না তারা কি ইদানিং দেশের মানুষকে খুব বেশি বোকা ভাবেন কিনা, আমার কাছে প্রায়ই মনে হয় তারা বোকা ভাবেন। তার না হলে এটা খুব পানির মতো স্বচ্ছ যে আপনি কেন কি কারণে এটা চাচ্ছেন। যেমন মনে করেন এই নির্বাচনে অপর যে পার্টি খুব বর্তমানে শক্তিশালী, যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারাও আসলে নির্বাচনটাই বা কেন চাচ্ছেন, মানে সেটাও কিন্তু আরেকটা প্রশ্ন। তারাও রাজনৈতিক দলের নির্বাচন চাওয়া কি দোষের কিছু না? রাজনৈতিক দল নির্বাচন চাবে, এটাই স্বাভাবিক। মানে গণতন্ত্রে বিশ্বাসী প্রতিটি রাজনৈতিক দল। এখানে একটা মজা আছে, আমি কিন্তু একটা কথা বলেছি, গণতন্ত্রে বিশ্বাসী প্রতিটি রাজনৈতিক দল নির্বাচন চাবে, কিন্তু শরিয়াতে বিশ্বাসী রাজনৈতিক দল নির্বাচন চাবে কিনা সেটা ভিন্ন প্রসঙ্গ। কারণ শরিয়াতন্ত্র আর গণতন্ত্র এক জিনিস না, সাংঘর্ষিক, কিন্তু দুটো কিন্তু একটা অপরের সাথে সাংঘর্ষিক। মানে আপনার লিগ্যাল সিস্টেম, সাংবিধানিক সিস্টেম, এটা কিন্তু খুব আরেকটা ব্যাপার। তাদের কনস্টিটিউশনও আলাদা। হ্যাঁ, কনস্টিটিউশনটাই আলাদা। তো এখানে এই সংঘর্ষটা খুব আবশ্যিক। কিন্তু আমাদের বক্তব্য কি জানেন? বক্তব্য হচ্ছে যে নাগরিক কি চায়, বাংলাদেশের নাগরিক কি আসলে নির্বাচন চায় কি চায় না। আসলে কি আপা, এই জায়গায় আপনার আলোচনা ধরে আমি একটি প্রশ্ন করি, আমাদের এখানে কি নাগরিক হতে দেয়া হয়েছে জনগণকে? না, আমরা নাগরিক হয়ে উঠতে পারিনি, এটা যেমন সত্য, আবার আমরা নাগরিক হতেও চাইনি, এটাও সত্য। এটা বিকজ অফ মানে শিক্ষক হিসেবে বলছি, কলোনিয়ালিজমের কারণে আমাদের মধ্যে মনে হয় একটা চেতনাই আছে, দাস হয়ে থাকার প্রবণতা। নিজের মত প্রকাশ, নাগরিক অধিকার, নাগরিক চেতনা, এগুলোকে যে আমার আয়ত্ত করতে হবে, এবং নাগরিক অধিকার আসলে কাকে বলে, এই বিষয়গুলো সম্পর্কে যে সচেতনতা, সেটাও কিন্তু আমাদের মধ্যে ওই অর্থে গ্রো করেনি। আমরাও চাই যে আমাদেরকে জনগণ বানিয়ে রাখুক। হ্যাঁ, জনগণ না, আম জনতা বানিয়ে রাখুক। জনগণ তো ভালো কথা, আম আদমি, আম জনতা, মানে একেবারে ম্যাস পিপল, একদম ম্যাস পিপল, ম্যাঙ্গো পিপল, যেটাকে আমরা সিটিজেন হতে আমাদেরকে। না, সিটিজেন হওয়ার ক্রাইটেরিয়া কি? আপনি যে এই যে দেখেন, আপনি যে সংস্কারের কথা বলছেন, যে ইসের কথা বলছেন, আপনি খেয়াল করে দেখেন তো, এই যে 5ই আগস্টের পরে যতগুলো সংস্কার কমিশন গঠিত হয়েছে, সকল কিছু তো রাজনৈতিক দলের স্বার্থ সংশ্লিষ্ট সংস্কার, তাই নয় কি? আপনি কি এখানে জনগণের অধিকারের সাথে সম্পর্কিত কোনো একটি সংস্কার দেখেছেন? এখানে কি শিক্ষা নিয়ে কোনো কমিশন হয়েছে? এখানে কি স্বাস্থ্য নামক সিন্ডিকেট, যেটা মানুষের মৌলিক রাইটসের অংশ, তা নিয়ে কোনো কমিশন হয়েছে? কমিউনিকেশন, এখানে কি কোনো, হ্যাঁ, তার কমিউনিকেশন নিয়ে হয়েছে, তথ্য নিয়ে হয়েছে, অবাধ তথ্যের নিয়ে না, হয়নি তো। তাহলে এখানে আপনার শিক্ষা, স্বাস্থ্য, মানে কি বলবো, খাদ্য, ফুড ভায়োলেন্স, যেটা কিনা আমাদের অনেক বড় ব্যাপার, এগুলো নিয়ে কোনো আলাপ আছে? এগুলোর কোনো, অথচ আপনি আরো বাদ দেন, যদি এমন হতো, আমি বলেছিলাম 5ই আগস্টের পরে যদি আমাদের ইনস্টিটিউশনগুলো, আমাদের যে ইনস্টিটিউশন আছে, এটা না মৌলিক দাবি হওয়ার কথা ছিল যে আপনি ইনস্টিটিউশনগুলোকে পলিটিক্সের বাইরে নিয়ে যান, প্রতিটা ইনস্টিটিউশন সেপারেটলি কাজ করবে। তাহলে কি হতো জানেন? তাহলে কে পলিটিক্সে, মানে পার্টিতে আসলো আর কে আসলো না, এটা নাগরিককে হ্যাম্পার করবে না। কিন্তু সেই ঘটনাটা ঘটে নাই, আমরা ঘটাতে চাইও নি, আমরা দাবিই করি নাই। বিচার বিভাগের সংস্কার নিয়ে কোনো কথা শুনেছেন? বিচার বিভাগের সংস্কার নিয়ে কোনো আলাপ শুনেছেন? আর মানে নর্মাল কথা বলছি, মানে সেটাই বলছি যে ইনস্টিটিউশনগুলোর কাছ থেকে আমরা মনে করেন এভরিডে, পুলিশেরটা কেন চেয়েছেন? বিকজ 5ই আগস্টের ঘটনাটা সরাসরি পুলিশের সাথে এখানে একটা পক্ষ বিপক্ষ, একটা বাইনারি, সে কারণে আমরা সংস্কারটা চেয়েছি। তাহলে এখানে আপনি যে বললেন আমাকে, নাগরিকের কোন কনসার্ন আপনি ব্যক্ত করেছেন? করেননি তো। মানে আমরা আমাদেরকে কলোনিয়াল ওই একটা ফ্রেমের মধ্যেই রাখা হচ্ছে, আমরা ওই ফ্রেমটারই নতুন মোড়ক, হ্যাঁ, মানে জাস্ট এক্সটেনশন না, মানে মোড়কটা চেঞ্জ হয়েছে। তাহলে কি নির্বাচন নিয়ে যে সন্দেহ সংশয় চিন্তকরা বা যারা একটু রাজনীতি নিয়ে ভাবেন, তারা যে সন্দেহ সংশয় প্রকাশ করছেন, এবং কিছু কিছু রাজনৈতিক দলও কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক ধরনের সন্দেহ পোষণ করছেন। ইনফ্যাক্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস, তিনিও কিন্তু সংশয় প্রকাশ করেছেন যে একটি পক্ষ হয়তো নির্বাচন ভণ্ডুল করে দেওয়ার ষড়যন্ত্র করছে, যদিও তিনি আবার পরিষ্কার করেছেন যে সেটি পতিত ফ্যাসিস্টরা এই ষড়যন্ত্র করছেন। তাহলে আপনার ব্যাখ্যায় তো আবার অন্য কিছু চলে আসে।
না, এখানে আমি আপনাকে তখন এই কথাটাই বলছিলাম যে আসলে আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন, বিগত যে সরকারটি ছিল তার অবস্থা এমন জায়গায় গেছে এবং নিয়ে যাওয়া হয়েছে, দুটোই কিন্তু বলেছি, এমন জায়গায় গিয়েছে এবং নিয়ে যাওয়া হয়েছে। ব্যাপারটা এরকম না যে সে শুধু গিয়েছে, নেওয়া হয়েছে, যার প্রেক্ষিতে তার কাছে আসলে দেশকে অস্থিতিশীল করা ছাড়া আর কোনো রাজনীতি নেই। মানে তার রাজনীতিটাই হচ্ছে এখন একটা ক্যাওটিক একটা সিচুয়েশন তৈরি করে, যাতে করে জনগণ দুটো কাজ করে। একটা হচ্ছে তার হয় যে সে ভাবা শুরু করে যে আসলে আগেই ভালো ছিলাম আমরা, যা ছিল সেটাই, অথবা এই রকম মানুষদের জন্য অমুকই ঠিক ছিল। আমি কি বুঝাতে পেরেছি? তো এটা হচ্ছে একটা প্যাটার্ন, এটাই তার রাজনীতি। এছাড়া তার হাতে কোনো অপশন, তার কাছে অপশন নাই। দিস ইজ দ্য পয়েন্ট, অপশনই নাই। আপনি অপশন রাখেন নাই, অপশন দেননি। মানে সে নিজেও ওই জায়গায় গিয়েছে, আপনিও তাকে ঠেলে আরো, এবং তাকে অপশন দেওয়ারও সুযোগ নেই। সেটা আরেকটা প্রসঙ্গ, সেটা আরেকটা প্রসঙ্গ যে অপশন দেওয়ার সুযোগ আছে, কিন্তু তার হাতে ওই অপশন গেল। কিন্তু যারা এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের লড়াই করলো, গণতন্ত্রের জন্য বা একটা বেটার বাংলাদেশের জন্য লড়াই করলো, তারা এখন কেন তাহলে এরকম দ্বিধাবিভক্ত হয়ে গেল? একটি পক্ষ, একটি রাজনৈতিক দল না হয় তাদের নিবন্ধন বা তাদের গুছিয়ে উঠবার জন্য একটু সময় প্রয়োজন, কিন্তু আরেকটি দল যাদের কথা বললেন, তাদের তো নিবন্ধন আছে, তারা প্রতীক ফেরত পেয়েছে, তারা কেন বিরোধিতা করবে? তাদের লক্ষ্য কি? এখানে আমি একটু কথা বলি। ফ্যাসিবাদী, এই যে দেখেন আপনার প্রশ্নের মধ্যেই উত্তর আছে, এটার মধ্যেও ফ্যাসিবাদের বিরুদ্ধে বা বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন কে করেছে? প্রথমে সাধারণ মানুষই করেছে, শিক্ষার্থীরা করেছে আন্দোলন, এবং রাজনৈতিক দলগুলো ছিল বিএনপি, জামাত, হ্যাঁ, আরো ছোট ছোট কিছু রাজনৈতিক দল ছিল। এনসিপি তো তখন তৈরি হয়নি। কিন্তু এই আন্দোলনটা, এটাকে আমরা গণঅভ্যুত্থান বলি না? গণ মানে কি? গণমানুষ, মানে একেবারে মানুষের, গণমানুষের আন্দোলন। কিন্তু এই আন্দোলনটা হওয়ার পরে 5ই আগস্টের পরে তো এটা কখনো জামাতের আন্দোলন, এটা কখনো এনসিপির আন্দোলন, এটা কখনো বিএনপির আন্দোলন। গণমানুষ কোথায়? আপনি এই পুরো আন্দোলন থেকে গণমানুষের যে ওনারশিপ কিন্তু গণমানুষের ছিল। মানে এটা কিন্তু খুব সত্য কথা, ওনারশিপ কিন্তু গণমানুষের ছিল। তা না হলে আপনি এই বিশাল সরকারকে পতন করাতে পারতেন না। এখন কেউ বলছে এটাতে ষড়যন্ত্র ছিল, থাকতে পারে। কেউ বলছেন, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলছেন মেটিকুলাসলি প্ল্যান্ড হতে পারে। কেউ বলছেন যে আমি জানি না, আমরা জানি না, কিন্তু এটার মাস্টার মাইন্ড আছে, হতে পারে। কিন্তু এটা একেবারেই সত্য, যদি গণমানুষের পার্টিসিপেশন এখানে না হতো, আপনার প্ল্যান, মেটিকুলাসলি প্ল্যান, আপনার ষড়যন্ত্র, কোনো কিছু দিয়ে আপনি কিছু করতে পারতেন না। তার মানে এখানে গণমানুষের মূল স্টেকটা ছিল গণমানুষের। সেই গণমানুষ কোথায়? সেই গণমানুষরা এখন কোথায়? সেই গণমানুষরা নাই হয়ে গেছে। কেন নাই হলো? কারণ এখানে পলিটিক্যাল পার্টিগুলা তাদের কৃতিত্ব এখানে ফলাতে আসছে। এটা হচ্ছে প্রথম কথা। এবং বিভিন্ন পক্ষ থেকে এটা কিন্তু খুব একটা, এই যে রাজনীতি, এটাকে এই কাজটা করার মধ্য দিয়ে 15 বছরে বিগত যে সরকারটি আছে, সে যে রাজনৈতিকভাবে ভীষণ রকমের শার্প, এমনকি আপনি তাকে পতিত বলেন, পালিয়ে যাওয়া বলেন, যেই নামে ডাকেন, আপনি খেয়াল করে দেখবেন এখন এই প্রত্যেকটা দল কোনো না কোনো ভাবে তারই এজেন্ডা ফুলফিল করে। বিকজ সেই তো এই কথাটা প্রথম বলেছিল, ষড়যন্ত্র করা হয়েছে, এজেন্ডা সেট করা। হ্যাঁ, মানে সেই কিন্তু বলছিল যে এটা ষড়যন্ত্র করা হয়েছে। গণমানুষ বলছিল না, এটা ষড়যন্ত্র না, এটা আমার আবেগ, এটা আমার স্বপ্ন, এটা পাবলিক ডিমান্ড। ওমা, এখন 5ই আগস্টের পরে আমাদের অতি বুদ্ধিমান রাজনৈতিক দলরা, তারা যখন কর্তৃত্ব পিঠা ভাগাভাগি করা শুরু করলো, যে এই পিঠা ভাগ আমার, ওই পিঠা ভাগ আমার, তারা আলটিমেটলি ওই ষড়যন্ত্র তত্ত্বকেই তাহলে তখন প্রমাণিত, মানে একজন আরেকজনকে ষড়যন্ত্রকারী বলছে। এবং কিছু কিছু অতি মাত্রার বুদ্ধিমান দল বলেছে যে তারা আত্মরক্ষার সাথে ওই গভর্নমেন্টের বিভিন্ন সংগঠনের কর্মী ছিলেন। মানে এটা আর কোন ধরনের প্ল্যান? এটা তাদের
ষড়যন্ত্রের অংশ, এটাই বলছি। তার মানে পুরা আলাপটায় আপনি খেয়াল করে দেখেন গণমানুষ তো একেবারেই নাই করে দেওয়া হয়েছে। 5ই আগস্টের যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো ছিল তারা পিঠা ভাগাভাগি এবং ক্রেডিট নেয়ার তাগিদে ওই যে পতিত যে দলটি আছে তার যে রাজনৈতিক ডিসকোর্স সেটিকেই রিএস্টাবলিশ করছে। তাহলে এখানে কি থাকলো? এমনকি সবশেষে সেই এস্টাবলিশমেন্টে মোহরানা লাগিয়ে দেওয়া হয়েছে যখন এটাকে মিটিকুলাসলি প্ল্যান বলা হয়েছে রাষ্ট্রীয়ভাবে একেবারে। তাহলে এখানে তো তাহলে আমাদের সামনে কি অপেক্ষা করছে আসলে আমাদের জন্য? আপনার এই আলোচনা যদি আমরা সঠিক ধরি তাহলে তো সামনের সময়টা অত বেশি সুখকর না আমাদের জন্য। না, অবশ্যই না। সামনের সময়টা সুখকর একেবারেই হয় মানে হওয়ার কোনো সুযোগ নেই। তার কারণ হচ্ছে দুটো। একটা মূল কারণ হচ্ছে দেখেন, এত কিছুর পরও যদি এই সরকারটি আমাদেরকে একটা নিরাপত্তা দিতে পারত, জনমনে যে আতঙ্ক ছড়িয়েছে, আপনার ওখানে ছিল না মোহাম্মদপুরের ছেলেপেলেদের কথা, আপনি এখানে মেয়েদেরকে জিজ্ঞেস করবেন 5ই আগস্টের পরে প্রতিটা মেয়ে, যেই মেয়েরা নির্ভয়ে নির্বিঘ্নে রাস্তায় বের হতো, এবং তারা কিন্তু মেয়েরা মিছিল করেছে, যেই মেয়েরা রাতে হলের তালা ভেঙে বের হয়ে এসেছে, সেই মেয়েগুলাকে যেভাবে আপনার হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে, যেভাবে তাদের মধ্যে ভীতি ঢুকিয়ে দেওয়া হয়েছে, বুলিং, ট্রলিং, এমনকি খোদ তাদের নিজেদের যে দল খুব ক্ষমতাশালী তাদের দলের নেতৃস্থানীয় মানুষদেরকেও যা কিছু করা হয়েছে, তাহলে এই পুরো প্রক্রিয়ায় নারী তো বাংলাদেশের 51% নাগরিক, 51% এখন বেশি, তাই না? বাংলাদেশের 51% নাগরিকই যখন অনিরাপদ বোধ করেন তখন তো আর কোনো ডেটার আপনার প্রয়োজন হয় না। হয় কি মেজরিটি পিপলস আর ফিলিং নট অনলি থ্রেট, মানে এখানে কোনো সেফটি নাই, আমি আনসেফ। এই আনসেফ সিচুয়েশনের কারণে জনমনে আপনার একটা আতঙ্ক তৈরি হয়েছে। এই আতঙ্কের বেনিফিশিয়ারিও কিন্তু পতিত সরকার। মানে দেখেন আপনি যেটা হবে এখানে যে কোনো প্রকার দুর্ভোগ বা দুর্যোগ সবই তার অ্যাচিভমেন্ট, সবই তার ক্রেডিট। এবং আমরা যে সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না এই ক্রেডিটও তার। আপনারা যে সিদ্ধান্ত পৌঁছাতে, যতক্ষণ আমরা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো না, এটা তত বেশি তাকে শক্তিশালী করবে এবং তার গেম তার পক্ষে যাবে। এটা খেলা। আমি আপনাকে বলেছি রাজনীতি তো দাবার গুটি। মানে আমি কখন কোন স্টেটমেন্ট দিব, সেই স্টেটমেন্টের যে একটা মাল্টি এফেক্ট আছে সেটা তো আমাকে অনুভব করা উচিত ছিল। এটা তো ম্যাচুরিটি ছিল, কিন্তু সেই ম্যাচুরিটি তো দেখায়নি কেউ। তাহলে আমাদের যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো এখন আছে তারা কি এই যে রাজনীতির বহুমাত্রিকতা এটি তারা বোঝেন না? এটা এখানে না, তারা আসলে বুঝতে চান না। এখানে দুটো ঘটনা ঘটেছে। যেমন আপনি একটা হচ্ছে যে আসলে বিগত 15 বছরে আপনার এই দলটি যিনি বা যার নেতৃত্বাধীনে ছিলেন তিনি এমন একটি পরিবেশ তৈরি করেছিলেন যেখানে আসলে আপনার নেতৃত্ব ইটসেলফ তৈরি হওয়ার কোনো সুযোগ তৈরি ছিল না, এবং এমনকি উনার নিজের দলেও নাই, একেবারে ওয়ান ম্যান স্টেট। হ্যাঁ, একদমই ব্যাপারটা এরকম ছিল। এটা একটা বিষয়। বিরোধী দলকে আপনি যখন ডেমোলিশ করে দিবেন, সে তো একটা রাজনৈতিক পরিবেশটা পাচ্ছে না, সে তো মুভ করতে পারছে না। সো এটাও একটা বিষয়। একটা খুব স্থবিরতা কিন্তু চলে আসছিল, মানে পুরা ইসেতে খুব একটা পুরা দেশে কিন্তু একটা স্থবিরতা চলে আসছিল। তো সেই জায়গাটা থেকে আপনার এই পুরা ব্যাপারটা কিন্তু এরকম হয়েছে যে মানুষের মধ্যে, আপনি যে বললেন রাজনৈতিক দলগুলো কি দূরদর্শী না, আমার কাছে সত্যিকার অর্থে বর্তমান বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে দূরদর্শী বলে মনে হচ্ছে না। কারণটা কি? কারণ আপনি তাদের যে কার্যক্রম দেখেন, যেমন মনে করেন আমি সবচেয়ে শক্তিশালী দলটার কথা বলি এই মুহূর্তে, সবচেয়ে শক্তিশালী দল আমি বলিনি, তাসলিম খলিল বলেছেন, নেত্র নিউজের সম্পাদক, তিনি বলছেন এই মুহূর্তে মানে বাংলাদেশকে চালায়, বাংলাদেশ চালায় জামাত ইসলাম। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দলের নাম কিন্তু জামাত ইসলাম, অ্যাকর্ডিং টু তাসলিম খলিল। ঠিক আছে, তার ওনার রেফারেন্স, কারণ আমার রেফারেন্স না এটা। এই জন্য আসলে কি বাস্তবতা তাই? আপনি স্বাধীনতার পরবর্তী সময়ে কখনো এই দলটি এতটা ক্ষমতাবান হয়নি, বাস্তবতা এটা। মানে আমাকে যদি জিজ্ঞেস করেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই দলটি কখনো এতটা ক্ষমতার কাছাকাছি বা এতটা পাওয়ারটা অ্যাপ্লিকেল করার সুযোগ পায়নি, তো স্বাভাবিকভাবেই সেই ক্ষমতাই মানে যে আলোচনায় ছিলেন যে এই মুহূর্তে যে আপনি যদি ভাবেন যে ধরেন এনসিপি, এটা আমরা বলি, কেউ বলেন
কিংস পার্টি, তাই না? হ্যাঁ, এখানে যারা আছেন, এটা খুব অদ্ভুত না যে এই পার্টিটার এখনো নিবন্ধন হয়নি, এই পার্টিটার এখনো পলিটিক্যাল ফিলসফি কারেক্ট হয়নি, এই পার্টিটার কাছে কিন্তু মানুষের অনেক ক্ষোভ ছিল। আমি এটা খুব মিন করে বলছি, একেবারেই একদম মানে সত্যিকার অর্থে এই পার্টিটা এখন কিভাবে আপনি দেখবেন যে পলিটিক্যালি আপনার এদের সাথে অ্যাফিলিয়েটেড হয়ে গেছে খুব বেশি, মানে দাবি, পলিটিক্যাল যে দাবিগুলো উত্থাপন করা হয় দেখবেন একই মঞ্চে উঠলেও যুগপথ হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। তো এটা বাংলাদেশের মানুষ তো মানে নয়া বন্দোবস্ত মানে তো পুরনো বন্দোবস্তের সাথে সমঝোতা করা না, এটা আমি ওনাদের সাথে একমত। কিন্তু ওনাদেরকে বলতে হবে আপনি কোন নয়া বন্দোবস্তকে কায়েম করতে চান। আমরা তো সেই একই চাঁদাবাজি, সেই হ্যাঁ, এটাই দুঃখজনক, সেটাই বলছি যে আপনি তো একই রাস্তায় হেঁটেছেন। আর আরেকটি পার্টি বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি, দেখেন এই পার্টিটিকে বুঝতে হবে, ধরেন আমি খুব পজিটিভলি ভাবলাম যে কালকে ইলেকশন হলো ফেব্রুয়ারিতে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু এটা বড় দল এই মুহূর্তে তারা দায়িত্ব নিল, কিন্তু দায়িত্ব নেওয়ার পরে যে চাপ তৈরি হবে সেই চাপ সামলানোর সক্ষমতাটা কি এই পার্টির আছে? ইনফ্যাক্ট এখনই তো চাপ সামলানো যাচ্ছে না, কারণ তখন নতুন করে আবার যোগ হবে। এখন যারা একসাথে আন্দোলন করছেন বা যুগপথে আছেন তখন কিন্তু তারা অপোজিশনে চলে এবং সেই অপোজিশনে কিন্তু আওয়ামী লীগ থেকে গেল, তাদের সাথে আরেক ধরনের অপোজিশন যোগ হলো। এবং আপনার যদি আপনি ওরকম একটা অপোজিশন তৈরি হয় তখন কি অবস্থাটা হবে, যেখানে একটা দেশে এখন মবক্রেসি চলছে, একটা দেশ চলে ফেসবুকের উপরে। একটা দেশ, আমরা কখনো একটা দেশকে ফেসবুক দ্বারা নিয়ন্ত্রিত হতে দেখব? হয়তোবা এটাও নসিবে ছিল, তাই জন্য দেখা হলো। সংবিধান না, ফেসবুক। হ্যাঁ, ফেসবুক মানে আপনার এখানে কোনো লিগ্যাল ক্লেম নাই, এখানে কোনো সংবিধান নাই, ইনস্টিটিউশন না, এভরিথিং ফেসবুকে এসে লাইভ দিলেই ঘটনা ঘটে যায়। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, অভিযোগ ফেসবুকে চলছে, পাল্টা অভিযোগ ফেসবুকে চলছে, মনোযোগ ফেসবুকে চলছে, ফেসবুকে সবকিছু চলছে। একটা রাষ্ট্র কিভাবে ফেসবুকময় হয়ে যেতে পারে এটা তার কল্পনার অতীত। এটা আসলেই খুব মানে দুঃখজনক ঘটনা। কিন্তু আপনি আজকে ওয়েস্টের দিকে যান, ওখানের মানুষরা বিশেষ করে ইয়াং জেনারেশন তারা কিন্তু কেউ এখন ফেসবুক ইউজ করে না, তারা কিন্তু এটাকে রিডিউস করে দে আর গোয়িং ফর ইনস্টাগ্রাম, টুইটার অর সামথিং। এই রাষ্ট্রের সবার কি যেন হয়েছে, তারা ফেসবুকে স্ট্যাটাস দেয়। এই রাষ্ট্রের উপদেষ্টা ফেসবুকে রাতের বেলা স্ট্যাটাস দেয়, 2 ঘন্টা পরে মুছে ফেলে, 3 ঘন্টা পরে আরেকটা স্ট্যাটাস দেয়। মানে এটাই অদ্ভুত, কৈফিয়তও দেয় ফেসবুক, এবং ওটা কেন করেছে সেটা আবার কৈফিয়ত দেয়। আবার ওই স্ট্যাটাস নিয়ে ট্রলিংও হয়, আবার ওই স্ট্যাটাস দিয়ে নিউজ হয়, ওই স্ট্যাটাস দিয়ে নিউজ হয়, ওই স্ট্যাটাসের সিদ্ধান্ত হয়, হ্যাঁ, সচিবালয় ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়। এই যে একটা অদ্ভুত মানে ভার্চুয়াল স্টেট না, এটা আমরা একটা চক্রে পড়ে যাচ্ছি। কিন্তু মানে আমার কাছে মনে হচ্ছে কি মানুষগুলো কি জম্বি হয়ে যাচ্ছে নাকি, মানুষের চেতনা, মানে মনে করেন আপনি একটা ওই যেটা ডোনা হারাওয়ে বলেছিল সাইবর্গ, মানে আপনার একটা ছবি ছিল না, ম্যাট্রিক্স। মানে আমি আসলে এখন বুঝেই পাই না যে আমি আসলে কোন রিয়েলিটিতে বসবাস করি, ভার্চুয়াল রিয়েলিটি না এক্সিস্টেন্সিয়াল রিয়েলিটি। এটা একটা রাস্তায় বেরোলে হচ্ছে মব, আর ঘরের ভিতরে থাকলে ভার্চুয়াল মব। এটা অদ্ভুত একটা জগৎ, এবং এইরকম একটা পরিস্থিতি, এটা না খুব ড্যামেজিং হচ্ছে মানুষের। এখান থেকে আপা আসলে আমাদের তো রিয়ালে ফিরতে হবে, রিয়ালিস্টিক হতে হবে, এবং আসলে আমাদের ভার্চুয়াল জগৎ থেকে সংবিধানেও ফিরতে হবে, আমাদের রাষ্ট্রে ফিরতে হবে, আমাদের কাঠামোতে ফিরতে হবে। তাহলে ফিরবার জন্য এখন রাজনৈতিক দল বা সরকার বা সিভিল সোসাইটি যাদেরকে আমরা মনে করি, আদৌ আছে কিনা আমি জানি না, বা নাগরিক বা জনগণ যে অর্থেই বলেন, আসলে আমাদের কাজটা কি এখন, আমাদের হোয়াট টু ডু? আচ্ছা, প্রথম কাজ দেখেন, আমি মনে করি একদম সত্যিকার অর্থে খুব প্রথম কাজ হচ্ছে, আপনি যদি অনেকে বলবেন পলিটিক্যালি আমাকে বলেন তাহলে একটা ইলেকশন থাকা উচিত, কিন্তু আমি তার থেকেও বেশি মনে করি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা উচিত। কে করবে নিরাপত্তা? সবই তো ফেসবুকে চলছে। যেহেতু এক্স্যাক্টলি, যেহেতু নাগরিকের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, সেক্ষেত্রে আমার নির্বাচিত গভর্নমেন্টের দিকে যেতে হবে। অর্থাৎ আমার ফার্স্ট প্রায়োরিটি কিন্তু নির্বাচন না, কারণ আমি তো একজন নাগরিক। আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে নাগরিক, প্রতিটা মানুষের নিরাপত্তা। আপনি একটা মানুষ বলেন এই পলিটিক্স যারা করছে, সেক্ষেত্রে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা, শিক্ষা নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা, ভীষণ রকম। এই নিরাপত্তাটা আপনি দিতে ব্যর্থ হয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের সকলের একটা প্রত্যাশা ছিল, উনি যেহেতু একটা লেজেন্ডারি ক্যারেক্টার, অ্যান্ড আই মাস্ট সে
5th of August উনি যখন এই দায়িত্বটা নিয়েছেন, মানে সরি 8th of August উনি যখন এই দায়িত্বটা নিয়েছেন, তখন কিন্তু বাংলাদেশ অনেক মানে চরম মাত্রায় ফ্রাজাইল, ভালনারেবল, এন্ড উই শুড ভেরি মাচ থ্যাঙ্কফুল টু হিম। আমাদের কিন্তু তার প্রতি থ্যাঙ্কফুল থাকতে হবে এই বিষয়টার ক্ষেত্রে। এবং আমরা কিন্তু ওই সিচুয়েশনটা ওনার নেম ফেম এবং ওনার ঘাড়ের উপরে ভর করেই কিন্তু ট্যাকেল করেছি বা ওভারকাম করেছি। ইন্টারন্যাশনালিও কিন্তু আমরা অনেক প্রেসারে ছিলাম, যেগুলো ওনাকে সামনে নিয়েই আমরা জাতিগতভাবে কিন্তু সেগুলো ওভারকাম করার চেষ্টা করেছি। কিন্তু এখন শেষ সময় যত ঘনিয়ে আসছে ততই আমরা আবারও অন্য ধরনের বাস্তবতার মধ্যে চলে যাচ্ছি। সব সময় একটা জিনিস মাথায় রাখতে হয়, আপনার এই বিল্ডিং এ যখন আমি এসেছি আমাকে মাথায় রাখতে হবে এটার এক্সিটটা কোথায়। কেন জানি না মানুষ গত 15 বছর ধরে, এমনকি আমাদের যে বিগত প্রাইম মিনিস্টার ছিলেন শেখ হাসিনা, উনি কিন্তু ওনার এক্সিট ডোরটা বন্ধ করে দিয়েছিলেন। খেয়াল করে দেখেন, এটাই বলছিলাম, এক্সিট ডোর যে কোনো জায়গাতে মানুষকে জানতে হয় আপনি কখন ছাড়বেন, ফায়ার এক্সিট রাখতে হয়, ভবনেও রাখতে হয়, প্রত্যেকটা সময় আপনার একটা ইমার্জেন্সি এক্সিটও রাখতে হয় যে আমার আই হ্যাভ টু লিভ, মানে থাকতে হবে। কিন্তু এইটা আমি জানি না কেন আপনার কি মনে হয় এরকম বন্ধ হয়ে যাচ্ছে আবার? এটাই বলছি যে আমরা কি ওই রকম একটা জায়গাতে উনি যাচ্ছেন কিনা, এটা কিন্তু খুব ভাবনার বিষয়। এখানে উনি কিন্তু ভাবনার না তো, এটা দুশ্চিন্তার বিষয় খুবই। উনি এখানে একক ব্যক্তি না তো, আপনি দেখেন ওনার যে, তার মানে কি উনি কি গ্যাং অফ পিপলের মধ্যে পড়ে গেছেন? না, সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছেন। ঘরের ভিতরে অনেক অনেক ঘর আছে, সেই চোরাবালিতে পড়েছেন ঘরের ভিতরে। ওনার উদ্দেশ্য তো আসলে অতটা, ওনার উদ্দেশ্য তো মহৎ ছিল এই রাষ্ট্রকে নিয়ে, জনগণ। আমি বলতে পারবো না, এখন আমি খুব কনফিউজড। আমি না এখন আসলে কার উদ্দেশ্য মহৎ, কার উদ্দেশ্য ষড়যন্ত্রমূলক, কার উদ্দেশ্যমূলক, এই পুরো ব্যাপারটাই একটা ধূম্রজাল তৈরি। মানে আপনি নিজেই একটা সন্দেহের মধ্যে পড়ে গেছেন, সবাইকেই সন্দেহ হচ্ছে। যেটাকে আমরা বলছি, যেটাকে বলা হয় পোস্ট ট্রুথ রিয়েলিটি। অর্থাৎ আপনি এমন জায়গায় আমি আপনাকে নিয়ে যাব যেখানে আপনি আর কোনো সত্যকেই আসলেই সত্য কিনা এই সন্ধিহানের একটা দ্বিধান্বিত চক্রতে পড়ে যাবেন। আমাদের বাস্তবতা কি? আমাদের বাস্তবতাটা ঠিক এই মুহূর্তে ঠিক এখানেই। এই জায়গা থেকে আমরা বেরোতে চাচ্ছি, আমরা অনুষ্ঠানও শেষ করব। এই জায়গা থেকে আমরা বেরোতে চাচ্ছি আসলে। আপনার কাছে আপনি পরামর্শ দিবেন কি একজন ফ্যাকাল্টি এবং একটু অগ্রসর মানুষ হিসেবে? আচ্ছা, আমি পরামর্শ দিব কিন্তু এখানে দুটো। একটা হচ্ছে যে যেহেতু আপনি ফেলিউর হচ্ছেন, ইদার এখনো সময় আছে, দিস গভর্নমেন্ট নিড স্কিলফুল হ্যান্ড, দক্ষ হ্যান্ড তার দরকার। বাট অল দ্য অ্যাডভাইজার্স আর টু মাচ স্কিলড। না, আমি আপনার সাথে ডিসএগ্রি করি। ফর এন এক্সাম্পল, আপনি আমাদের স্বাস্থ্যমন্ত্রীর দিকে তাকিয়ে দেখতে পারেন, আমরা মাঝে মাঝে মানে স্বাস্থ্য উপদেষ্টার দিকে তাকিয়ে দেখতে পারেন। ফর এন এক্সাম্পল, আপনি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার দিকে তাকিয়ে দেখতে পারেন। আপনি যদি চান আমাদের নব্য উপদেষ্টাদের দিকেও তাকিয়ে দেখতে পারেন। আমি আসলে আমি আপনার সাথে একমত না যে তারা মেবি দে আর ভেরি মাচ সাকসেসফুল ইন দেয়ার ওন ফিল্ড। যেমন মনে করেন আপনি আমাকে একটা শিক্ষার কাজ দিবেন, একটা জেন্ডার বেস কাজ দিবেন, ওখানে আমার একটা দক্ষতা আছে, আমি সেখানে ওয়ার্ক অন করতে পারবো। কিন্তু আমাকে যদি এখন বলেন আপনাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো, সরি, এটা আমার এরিয়া না, ফেল করবে। ইটস নট মাই এক্সপার্টিজ এরিয়া, আই ক্যানট ডু এনিথিং ওভার দেয়ার। সো এটা হচ্ছে এখনো সময় আছে দিস গভর্নমেন্ট। এবং সিরিয়াসলি আরেকটা কথা বলি, এই উপদেষ্টাগুলো আসলে নিয়োগ দিয়েছে কে? প্রধান উপদেষ্টা নিজেই। আসলে কি এই উপদেষ্টাগুলো নিয়োগ দেওয়া হচ্ছে প্রধান উপদেষ্টা নিজে, নাকি এমন কোন গ্রুপ আছে যে গ্রুপ মনে করেছে আমি এমন উপদেষ্টা নিয়োগ দিব যারা আমার কথায় উঠবে এবং বসবে, যারা আমার অর্ডার ফলো করবে? ব্যাপারটা কিরকম হয়েছে? সেই গ্রুপটা কারা? এটাই চক্র। এটাই বলেছি যে এখানে ঘরের ভিতরে ঘর আছে। তাহলে রাজনৈতিক দলের যে শীর্ষ নেতারা বলছেন অদৃশ্য শক্তি, তাহলে সেটি আছে অবশ্যই, ডেফিনেটলি এখানে অদৃশ্য শক্তি আছে, ঘরের ভিতরে ঘর আছে, এবং এমন কিছু মানুষ আছে, এমন কিছু গ্রুপ অফ পিপল আছে, পকেট আছে, যে পকেটগুলো থেকে আপনার এই কলকাঠিগুলো প্রেসক্রিপশনগুলো হচ্ছে। হ্যাঁ, এটা একদম প্রথমে এই মুহূর্তে আসলে আপনি যদি সংকট থেকে উঠতে চান, আপনাকে এই জায়গাটা, এই ব্যারিয়ারটা ভাঙতে হবে। পলিটিক্যাল পার্টিগুলোকে বাংলাদেশপন্থী না বাংলাদেশের বাইরের? এখানে এই মুহূর্তে কিন্তু ব্যাপারটা বাংলাদেশের বাইরের ক্ষেত্রে, যে ওটা তো সব সময় ছিল, এটা তো নতুন না, তৃতীয় বিশ্বে এগুলো থাকে, এটা সব সময় ছিল। কিন্তু এই মুহূর্তে কনসার্ন হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরের শক্তিটাই বাংলাদেশের বাহিরের যে শক্তি আছে তাকে আমন্ত্রণ করছে।
তাহলে আপনাকে কি করতে হবে? অভ্যন্তরীণ শক্তিটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি বাইরের শক্তিটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না, নিয়ন্ত্রণ করতে হবে। আর সেটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে না পারেন, এবং এটা কিন্তু এই যে পলিটিক্যাল পার্টির দায়িত্ব ছিল এই সব রেটরিক না, বুলি না উড়িয়ে এই পকেটগুলোকে ঠিক করা, কিন্তু আনফরচুনেটলি পলিটিক্যাল পার্টি, নান অফ দ্য পলিটিক্যাল পার্টি, তাদেরও ফেলিওর আছে, তারা ফেলিওর, কমপ্লিট ফেলিওর। লাস্ট পরামর্শ আর শেষ পরামর্শ দেখেন, আমি স্ট্রংলি মনে করি একটা স্ট্রং অপোজিশন থাকা উচিত সকল সময়। একটা রাষ্ট্রের একটা এডুকেটেড স্ট্রং অপোজিশন ভয়েস থাকা উচিত, ফর অ্যাকিউরেসি, ফর নেগোসিয়েশন, হ্যাঁ, এবং ফর আপনি যে জাজমেন্ট করবেন। আপনাকে যদি আমি জি হুজুর যে প্র্যাকটিস বা চর্চা, ইটস এ ভেরি ড্যামেজিং চর্চা। সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস, এই পথ কিন্তু আসলে ফ্যাসিজমকে উৎসাহিত করে। এক্স্যাক্টলি, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস হোক, সেটা জামাতের আমির হোক। আমি সে গতকালকে কোন একটা টেলিভিশনে দেখছিলাম, জামাতের আরেকজন মনে হয় ডক্টর সায়ন্ত, তারা একদম মানে জামাতের আমির এটা কেন বলেছে, এটা একদম মনে হচ্ছিল কি যে ওই যে আপনাকে বললাম না, পুরনো মানে বোতলটাই নতুন মোড়ক এসছে। আমার কাছে মনে হচ্ছিল যে শেখ হাসিনার এগেনস্টে কিছু একটা বললে তার নেতাকর্মীরা যেভাবে রিঅ্যাক্ট করে, এবং সেটা যদি বিএনপির ক্ষেত্রেও হয়, আমি একদম স্পষ্ট বলছি, উই আর হিউম্যান বিং, আমরা কেউ ঈশ্বর না, ভুলের ঊর্ধ্বে না, আমাদের সমালোচনার ঊর্ধ্বে না। এবং সমালোচনা না হলে তো পিউরিফাই হবে না, আপনি শিখবেন না, আপনি বুঝতে পারবেন না, তাই না? আপনি যেটাকে করবেন, কারেক্ট করবেন। তো এই যে অ্যাটিটিউডটা, এটা খুব ড্যামেজিং অ্যাটিটিউড, কিন্তু এটা হচ্ছে ফ্যাসিজমের স্টেপিং স্টোন, ফার্স্ট স্টেপিং স্টোন। এবং আমি আগে ওই কথাটা বলেছি যে ফ্যাসিজম কখনো ফ্যাসিস্টের কারণে হয় না, ফ্যাসিজম হয়ে ওঠে তার অন্যান্য সিন্ডিকেট গুলার কারণে, আপনার মিডিয়া তার অন্যতম কম্পোনেন্ট, আমাদের মতো সিভিল সোসাইটি তার কম্পোনেন্ট, শিক্ষকরা কম্পোনেন্ট, বিভিন্ন পকেট কিন্তু তার জন্য কম্পোনেন্ট হয়, তখনই একটা মানুষ এটা হয়ে ওঠে। তো এই জায়গাটাতে আমাদের যাওয়া যাবে না, এবং এই শিক্ষাটা নিতে হবে। আপনার যে কোনো অর্থে একটা স্ট্রং অপোজিশন পার্টিকে আমাদের দাঁড় করাতে হবে, ভয়েস থাকতে হবে, ভয়েসকে যারা জবাবদিহিতার আওতায় নিয়ে আসবে, অবশ্যই, এবং যারা জবাব চাইতে পারে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে আপনাকে কিন্তু ভাবতে হবে, আপনি শোনেন, ওই যে 2008-এর ইলেকশনে 290টা সিট যে দল একচ্ছত্রভাবে পেয়েছিল, সেই 290টা সিট, 290 না, 270, আচ্ছা ধরলো, কারণ বিএনপি 30টা সিট পেয়েছিল, 270। তো ধরেন 270টা সিট যখন একচ্ছত্রভাবে পেয়েছে, তখন কিন্তু সেটা কিন্তু একটা জনপ্রিয়তার বহিঃপ্রকাশ ছিল, আপনাকে মানতে হবে। 270 সিট কোনো মুখের কথা না, তাই না? এখন যদিও সেই নির্বাচনটি নিয়ে নানা ধরনের বিতর্ক থাকতে পারে, কিন্তু আমি আবারও বলছি যে ওখানে জনগণের মত ছিল, আপনাকে এটা মানতে হবে। এই যে মেনে নেওয়ার প্রবণতাটা আগামী ইলেকশনেও আপনাকে মনে রাখতে হবে, এই যে 270-এর এগেইনস্টে যে দাঁড়াতে না পারা, এটাই কিন্তু ধীরে ধীরে ওই আমি তুমি ডামিতে গেছে। আমি কি বুঝাতে পেরেছি? এবং ত্রয়োদশ যদি এরকম হয়, হ্যাঁ, তাহলে আবারও আমি তুমি ডামিতে যাবে, বাস্তবতায় এটা কিন্তু সত্য। আপনাকে আবারও রিভিজিট করতে হবে। এবং আমি শুধু একজন নাগরিক হিসেবে, একজন শিক্ষক হিসেবে এটাই বলবো, আমার বাংলাদেশ কখনো উগ্র দক্ষিণপন্থীদের কাছে চলে যাক, সেটা আমি একজন নাগরিক হিসেবে আমার মতামত, আমি চাই না। মানে গণতন্ত্র এবং গণতান্ত্রিক অধিকার দুটোই যেন প্যারালালি যায়। অবশ্যই মানুষের কথা বলার অধিকার আছে, অবশ্যই মানুষের সবকিছু প্রতিবাদ করতে হবে, কথা বলার অধিকার আছে, কিন্তু উগ্রপন্থী এবং দোষারোপের রাজনীতি এবং রিভেঞ্জ পলিটিক্স, প্রতিশোধমূলক, যে তুমি আমার রিভেঞ্জ কিন্তু মবকে উস্কায়, হ্যাঁ, এটি কোনোভাবে কাম্যনীয় না। জি, ধন্যবাদ আপা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার আলোচনা অনেক সুন্দর, অনেক যৌক্তিক এবং একাডেমিক। সময় থাকলে আরো শুনতাম, যদিও সময়ের বাধ্যবাধকতার কারণে আজকে শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি আসলে নাগরিক সচেতনতা এবং জনগণ থেকে নাগরিক হয়ে উঠতে না পারাই বাংলাদেশকে 24শে জুলাইয়ের বাস্তবতার মুখোমুখি করেছিল। এখনো যদি আমাদের সেই জুলাইয়ের রক্ত এবং শহীদদের দেখেও যদি শিক্ষা না হয়, আমরা যদি শিক্ষা নিতে না পারি, রাজনৈতিক নয়া বন্দোবস্তের নামে যদি পুরনো পদ্ধতি ফিরে আসে, সেটি হবে আমাদের জন্য দুর্ভাগ্যজনক। সেটি যেন না ফেরে, সেজন্য রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং বর্তমান যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছেন, তাদের সব মহলকেই সচেতন এবং সতর্ক থাকতে হবে।
নিশ্চয়ই তারা 24 থেকে শিক্ষা নেবেন। 24 উদযাপনের বিষয় নয়, 24 কোনো উপভোগের বিষয় নয়, 24 যেন হয় শিক্ষার। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।